লেখিকা কল্পনা চক্রবর্তীর বার্ধক্যের যন্ত্রণা। ইস, মুখে দেওয়া যাচ্ছে না। কি যে রান্না করে চপলটা! এরকম রান্না মানুষে খায়? নিজের মনেই গজগজ করেন ইন্দুলেখা। আস্তে বললেও ঠিক কানে যায় কথাগুলো সবার। ঐশী খাবার টেবিলের একপাশে 5 বছরের ছেলে মেঘকে খাওয়াচ্ছিল। একেতে মেঘ খুব দুষ্টু, খাবার থেকে লাফঝাপ দেওয়াটাই ওর বেশি পছন্দের। তাই ছেলেকে চেপে চুপে ধরে খাওয়াতে হচ্ছে বলে মেজাজটা খাট্টাই ছিল ঐশীর। তার উপর মায়ের যত বয়স হচ্ছে অবুঝপনা বাড়ছে। ও বোঝে বৌদিরা বিরক্ত হলেও সামনে কিছু বলতে পারে না। তাই ইন্দুলেখার কথা কানে যেতেই একেবারে খ্যাক করে উঠল ঐশী। এত বয়স হলো মা তোমার, এখনো খুঁতখুঁতানি গেল না? চপলাদি যথেষ্ট ভালো রান্না করে, আর তোমার যা বয়স হয়েছে এখন শুধু সেদ্ধ খাওয়া উচিত, বুঝলে? ডাক্তার কি বলেছে মনে নেই? মেয়ের কথায় আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন ইন্দুলেখা। বললেন, যা খাচ্ছি তার থেকে সেদ্ধ খাওয়া অনেক ভালো। ডাক্তার আমাকে তেল ঝাল মশলা খেতে মানা করেছে, তাই বলে অখাদ্য কুখাদ্য খেতে তো বলেনি। মাসে মাসে এতগুলো টাকা দিয়ে চপলাকে রাখার কোনো দরকার আছে? মাত্র কটা তো মানুষ, এইটুকু রান্না যে কেউ করতে পারে। আমি নিজেও করতে পারি। নিজে করবে, তারপর হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে যখন উল্টে পড়বে তখন? মনে নেই সেবারে জেদ করে সারাদিন উপোস করে লক্ষ্মী পুজোর ভোগ বানাতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে? বারবার বারণ করেছিল দাদা ছোড়দা বৌদিরা, তখন শুনেছিলে কারো কথা? তারপর বাড়াবাড়ি হলে তো সব ঝক্কিটা ওদেরই পোহাতে হবে। ঐশী রাগত স্বরে বলে। ডাইনিং কাম ড্রয়িং রুমে ডিভানে বসে ল্যাপটপে কাজ করতে করতে বড় ছেলে বিভোর সব শুনছিল। ও উঠে এসে ইন্দুলেখার পাশে চেয়ার টেনে বসে শান্ত গলায় বলল, মা, কেন এত রাগারাগি করছো? এখনো কি তোমার সেই বয়স আছে রান্না করার? সারা জীবন তো অনেক করেছো। এখন এই বয়সে তুমি গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করলে আমাদের ভালো লাগে বলো? আর চপলাদিকে তো সেই জন্যই রাখা হয়েছে, যাতে তোমাকে কষ্ট করে রান্না করতে না হয়। তাছাড়া সুপ্রিয়ার সকালে স্কুল, জুহির অফিসেও সাংঘাতিক কাজের চাপ। 6 দিন স্কুল অফিস করে ওরা কখন আবার সবার জন্য রান্না করবে বলো? ওরাও তো এত স্ট্রেস নিতে পারবে না। তার উপর বাপ্পা আর পম্পির এডুকেশনের দিকটাও তো ওদের খেয়াল রাখতে হয়। মা, গত রবিবার কিন্তু তোমার জন্য চপলাদি শুক্তো বানিয়ে দিয়েছিল। তুমি যেমনটা বলেছিলে হুবহু তেমনই করে দিয়েছিল। বলো দেয়নি? কিন্তু তাও তোমার পছন্দ হয়নি। দেখেই থালাটা সরিয়ে রাখলে, খেলেই না। ছোট বউ জুহিও নিজের ঘর থেকে বেরিয়ে এসে যোগ দিল। ইন্দুলেখা মনে মনে গজগজ করে, ওটা শুক্তো হয়েছিল? সবজিগুলো সব তাকিয়েছিল, ভালো করে সেদ্ধ পর্যন্ত হয়নি। আর সর্ষে বাটার যা ছিরি, খোসা ভর্তি। আর শুক্তোর কোনো গন্ধই নেই। মুখে বললেন, আমি শুক্তো করি, শুধু শুক্তো দিয়েই 1 থালা ভাত খাওয়া যায়। খাসনি তোরা? আচ্ছা মা, তুমি তোমার রান্নার সাথে সবসময় চপলাদির রান্নার কম্পেয়ার কেন করো বলো তো? তোমার সাথে ওর তুলনা হয়? ওর 5 বাড়িতে রান্না করা অভ্যেস। ওর অত সময় না ধৈর্য আছে যে তোমার মতো কম আছে ধীরে সুস্থে রান্না করবে? তাও তো যথেষ্ট ভালো রান্না করে মা। আমাদের সবার তো ভালোই লাগে। কালকেই তো মাছের ঝোলটা দারুণ করেছিল। পরশু 5 মেশালি সবজি খেয়ে তুমিও তো খুব ভালো বলেছিলে। বলো, বলনি? তাছাড়া এত কম তেল মশলা দিয়ে যে ও তোমার জন্য রান্না করে দিচ্ছে, এই তো যথেষ্ট। বড় ছেলের বউ সুপ্রিয়া বলল, আসলে জানো তো বৌদি, মা খারাপ রান্না কাকে বলে জানেই না। নিজে তো করেনি জীবনে, আর খায়ওনি কোনো দিন। বাবা, আমার যখন বর্ধমানে পোস্টিং ছিল, যে বাড়িতে পেইং গেস্ট থাকতাম, ওদের রান্না ঠাকুরটার কি বাজে যে রান্না ছিল! উফ, খালি গাদা গাদা তেলে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার ঝাল দিত। মাছ মাংস আর ভালো ভালো জিনিসও যে কত জঘন্য রান্না করা যায় ওকেই দেখতাম। জানো, খেতে বসে রোজ কান্না পেত। তখন মায়ের রান্না খুব মিস করতাম। ঐশী বলে,
হ্যাঁ, মায়ের রান্না তো অসাধারণ। আমার বাবা মা তো সবসময় বলে তোর শাশুড়ি মা আমিষ নিরামিষ যাই রান্না করেন একেবারে অমৃত, মুখে লেগে থাকে। কিন্তু মার বয়সটাও তো দেখতে হবে, এখনও কি সেই আগের মতো শরীরের জোর আছে? শুধু শুধু জেদ করে কিছু করতে গেলে আবার শরীর খারাপ হবে তখন। সুপ্রিয়াও বোঝানোর চেষ্টা করে। আচ্ছা বলো তো মা, তোমার কি কি খেতে ইচ্ছে করছে? ডাব চিংড়ি, ধোকার ডালনা, মালাই কোফতা, পাবদার ঝাল, ভাপা ইলিশ, মাটন কষা, কি খাবে বলো? অনলাইনে এক্ষুনি অর্ডার করে দেব। এখন অনেক ভালো ভালো রেস্টুরেন্টে তোমার মতোই একেবারে অথেন্টিক খাবার বানায়। তুমিও তো খেয়েছো সেদিন, ভালো লাগেনি তোমার বলো? ছোট ছেলে আবেশ ইন্দুলেখাকে জড়িয়ে আদর করে ভোলাবার চেষ্টা করে। দেখো মা, এখন অর্ডার করলেই যখন ঘরে বসেই পছন্দ মতো নানা রকম খাবার খেতে পারবে, তখন কি দরকার বলো তো তোমার এত কষ্ট করার? ছোট বউ জুহি বলে। ইন্দুলেখা কোনো কথা না বলে বিরক্ত মুখে উঠে বেসিনে হাত মুখ ধুয়ে নিজের ঘরের দিকে হাঁটা লাগালেন। ভাবলেন এই এক হয়েছে ফ্যাশন, একটা ফোন করে দিলেই কি সব ছাইপাস ওই সুইগি না জোম্যাটো আছে, অমনি বাইরে থেকে গাদা গাদা খাবার এসে হাজির। আর এখনকার ছেলেমেয়েও হয়েছে তেমন, এমনকি নাতি নাতনিরাও পিৎজা, বার্গার, মোমো, এগরোল, চিকেন রোল, বিরিয়ানি, যত রকমের বাইরের খাবার ছাড়া চেনেই না। বাইরের ওই সব পচা পচা খাবার খাবে, কিন্তু ঘরে তৈরি মাছ ভাত খাওয়াতেই যত অরুচি। তা পিৎজা, বার্গার, রোলগুলো কি ঘরে তৈরি করা যায় না? ইন্দুলেখা নিজেও কি করেননি? ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়তো যখন, ঘরেই কত রকম রোল, বিরিয়ানি বানিয়ে টিফিনে দিয়েছেন। তার সাথে কড়াইশুঁটির কচুরি, লুচি, চাও কম বানিয়েছেন। এই তো কদিন আগেও বড় খোকা ছোট খোকা দুজনেই কত রকম আবদার করত। ঐশীটা তো ইন্দুলেখার হাতে ছাড়া খেতই না। তাছাড়া দুই বউ জামাই আসার পরও ইন্দুলেখা কত ভালো ভালো নতুন রান্না ঘরে করে খাইয়েছেন সবাইকে। কিন্তু এখনকার মেয়েরা তো আবার রান্নাঘরে বসে রান্না করার কথা ভাবতেই পারে না। যদি বা করে শখ করে, তা সেই হোটেলের মতো তেল মশলা দিয়ে। মেয়ে দুই বউ সবকটা একই রকম, কম তেলে মশলাতেও যে সুন্দর রান্না হয় তা শিখলই না। তাছাড়া এত সহজে বাইরের খাবার পাওয়া গেলে কে আর বাড়িতে কষ্ট করে? নিজের ছোটবেলার কথা মনে পড়ল ইন্দুলেখার। তখন তো ওদের যৌথ পরিবার। বাইরের খাবার বলতে তখন ফুচকা, আলু কাবলি, চপ, সিঙ্গারা, বেগুনি পাওয়া যেত ঠিকই, কিন্তু ইন্দুলেখাদের বাড়িতে ওসব বাইরের খাবার ঢোকানোর উপায় ছিল কোনোদিন? যা খাবে বাড়ির চার দেওয়ালের মধ্যে। ইন্দুলেখার মা বাড়ির বড় গিন্নি ছিলেন। যৌথ পরিবারে বড় বউয়ের কি দায়িত্ব তা ইন্দুলেখা নিজের জীবনেও খানিকটা দেখেছেন। তখন ইন্দুলেখার মা কাকিমা ঘরেই বিকেলবেলা এক একদিন মুড়ির সাথে চপ, বেগুনি, পেঁয়াজি বানিয়ে দিতেন। স্কুল থেকে ফিরে ইন্দুলেখারা 7 ভাই বোন আর ওর তুতো ভাই বোনরা সবাই তো তাই খেত। রোজ দিন যে ভাজাভুজি হতো তাও না, কোনো দিন নারকেল কোড়ার সাথে চিনি মিশিয়ে 1 গামলা মুড়ি মেখে দিতেন। কখনো আবার ছোলা সেদ্ধ করে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইয়ে নেড়ে চেড়ে দিতেন। ওরা সব ভাই বোনেরা মিলে মুড়ির সাথে সেই ছোলা দিয়ে মেখে খেতে অমৃতের মতো লাগতো। আর স্কুলে নিয়ে যাবার জন্য রুটি, আলুর তরকারি বা আলু ভাজা তো ছিলই। এক একদিন অবশ্য লুচি বা পরোটাও হতো আলু ভাজার বা আলুর সাদা চচ্চড়ির সাথে। মা কাকিমার হাতে রান্নার স্বাদই ছিল আলাদা। মাছ মাংসের রান্নার স্বাদ তো এখনও লেগে আছে ইন্দুলেখার মুখে। ইন্দুলেখারও বিয়ে হয়েছিল যৌথ পরিবারে। যখন বিয়ে হয়েছিল তখন ওর শাশুড়ি মাই রান্না করতেন। ইন্দুলেখাকে শুধু 5 মাস খাটতে হতো। তারপর ইন্দুলেখার ছেলে মেয়ে হলো, দেওরদের সব বিয়ে হলো। শাশুড়িমার বয়স হওয়াতে রান্নাঘরে দায়িত্ব এসে পড়ল ইন্দুলেখা ও ওর জাদের উপরে। তখন সব জায়েরা মিলে একসাথে মিলেমিশে রান্না করত। সকালে টিফিন, দুপুরের খাবার, কম পাত পড়তো না তখন। তারপর একে একে সবার ভিন্ন সংসার হলো, বাড়ি ভাগাভাগি হলো,
সাথে রান্নাঘরও 4 টুকরো হলো। শ্বশুর মশাইয়ের ব্যবসারও ভাগাভাগি হলো। শ্বশুর মশাইয়ের বড় বাজারে শাড়ির দোকান ছিল। পুরনো ব্যবসা ইন্দুলেখার স্বামী আদিত্যর থাকলো। প্রত্যেক ভাইকে মোটা টাকা দিতে হলো ব্যবসার জন্য। তখন কি পরিশ্রমটাই না করেছেন আদিত্য। একটা ব্যবসার পুঁজি চলে গেলে কত কষ্ট করে যে সেটাকে টিকিয়ে রাখতে হয়। তার উপর দোকানের জায়গাটাও তেমন প্রমিনেন্ট ছিল না বলে আদিত্য পরে ওই দোকান বিক্রি করে গড়িয়াহাটে ছোট্ট একটা দোকান ঘর ভাড়া নিয়ে নতুন দোকান খোলেন। একটু একটু করে কত পরিশ্রমে সেই দোকান দাঁড় করিয়েছিলেন। ছোট দোকান হলেও আয় মন্দ হতো না। ইন্দুলেখার আলাদা সংসার হলো। ভাগের বাড়ির সেই ছোট্ট একফালি রান্নাঘরে ঠিকমতো ঘোরাফেরা করা যেত না। কোনো রকমে উনুন রেখে রান্না করা, থাকার জন্য 2খানা ঘর। সেই ঘর থেকে 3 ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করা। আদিত্যর একেবারে ইচ্ছে ছিল না ছেলেমেয়েরা কেউ ব্যবসা করুক। তাই সব সময় বলতেন, ইন্দু, ছেলেমেয়েগুলো লেখাপড়া শিখে চাকরি বাকরি করবে, তাই ওদের লেখাপড়ার ব্যাপারে যেন কোনো অভাব বা ত্রুটি না হয়। আদিত্য খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসতেন, বাজার করতেও, কিন্তু ততটা হাত খুলে করতে পারতেন না। তবুও ছেলেমেয়েদের প্রতি কোনো কার্পণ্য করতেন না। ইন্দুলেখাও অল্পের মধ্যে গুছিয়ে সংসার করতে শিখেছিলেন। নিজের হাতে কত ভালো ভালো রান্না করতেন। মা আর শাশুড়ির কাছে পুরনো দিনের বনেদি ঘরানার বিশুদ্ধ বাঙালি রকমারি রান্না শিখে নিয়েছিলেন। তার সাথে নতুন ধরনের আধুনিক নানা খাবার তৈরি করতে শিখে নিয়েছিলেন ছেলেমেয়ের বন্ধুদের মাদের কাছে। আস্তে আস্তে রান্নাঘরটাকে ভালোবেসে ফেলেছিলেন ইন্দুলেখা। আসলে তখন নিজের ভালোবাসা বলতে এই সংসার, স্বামী আর ছেলে মেয়ে। দিন রাত ছেলে মেয়েদের লেখাপড়া, আর স্বামী ছেলে মেয়ে কী খাবে কি পড়বে, এই তো ছিল ইন্দুলেখার ভাবনার বিষয়। বড় ছেলে এটা খায় তো ছোট ছেলের ওটা একেবারেই পছন্দ নয়। মেয়ে আবার 2 দাদার থেকে একেবারেই বিপরীত। একজন ওই মাছ খেতে ভালোবাসে তো আরেকজন এই মাছ। আদিত্য বা মেয়ে আবার সেটা খায়ই না। চিরকাল ওদের 4 জনের আলাদা আলাদা পছন্দ মাফিক খাবার তৈরি করেছেন ইন্দুলেখা। একই দিনে আদিত্য আর বিভোরের জন্য ভাত চিকেন কষা হয়েছে, তো অন্যদিকে আবেশ আর ঐশীর জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন। আদিত্য একটু শুক্তো, চচ্চড়ি, শাক ভাজা, নানা রকম ছোট মাছের টক ঝাল পছন্দ করতেন। ছেলেমেয়েরা আবার চিকেন নয়তো পমফ্রেট বা কাটা পোনা। হ্যাঁ, কিছু কিছু খাবার আছে যেগুলো রান্না হলে 4 জনের মুখে ঝলমল করত, 4 জনেই চেটে পুটে খেয়ে নিত। যেদিন হাতে সময় থাকতো না ইন্দুলেখার, সেদিন ইন্দুলেখা এমন খাবারই করতেন যা 4 জনেই মুখ বুঝে খেয়ে নেবে। নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন ইন্দুলেখা। আর ওদের জন্মদিনে ওই ছোট্ট ঘরেও ওদের বন্ধুরা সবাই এলে তখনও ইন্দুলেখা নিজের হাতে রান্না করে সযত্নে সবাইকে খাওয়াতেন। আর সবাই যখন পরম তৃপ্তিতে ও রান্না খেত আর বলতো, কাকিমা, তোমার হাতের রান্নার জবাব নেই, কি আনন্দ আর ভালো লাগা ছিল তখন সেসবের মধ্যে। তারপর নতুন বাড়িতে হাত দিল যেদিন আদিত্য, ততদিনে দেওরা সবাই পুরনো বাড়ি ছেড়ে নতুন নতুন ফ্ল্যাট কিনে উঠে গেছে। ভিত পুজোর দিনই আদিত্য বলেছিল, ইন্দু, তোমার তো দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, তো নতুন বাড়িতে নিজের পছন্দ মতো রান্নাঘর আর ঠাকুর ঘরটা করে নাও। আমি তো বুঝি না, যা যা পছন্দ মিস্ত্রিদের বলে করিয়ে নিও। তাই করিয়েছিল ইন্দুলেখা। মনের মতো করে রান্নাঘর আর ঠাকুর ঘরটা সাজিয়েছিল। 3 তলায় ছাদের পাশে ঠাকুর ঘর করিয়েছিল। পুরো ঠাকুর ঘরটা শ্বেত পাথরের করিয়েছিল। সুন্দর করে বড় মতো একটা কাঠের আসন বানিয়েছিল যাতে সব ঠাকুরকে বসানো যায়। ছাদে কয়েকটা টব বসিয়ে ফুল গাছ লাগিয়েছিলেন। জল দিয়ে যত্ন করতেন গাছগুলোর। কি ফুলই না ফুটতো তখন গাছগুলোতে। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফুল তুলে ঠাকুরের পায়ে দিতেন ইন্দুলেখা। গৃহপ্রবেশের দিন যা দেওরা এসে খুব প্রশংসা করেছিল ঘরের, সাথে রান্নাঘর আর ঠাকুর ঘরের।
নতুন রান্নাঘর পেয়ে ছেলে মানুষের মতো খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল ইন্দুলেখা। বারবার আদিত্যকে বলেছিলেন, আমার আর কিচ্ছু চাই না, রান্নাঘর আর এই ঘর পেয়েই আমার মন ভরে গেছে, ঠাকুর আমার সব চাওয়া পূর্ণ করে দিয়েছেন। আদিত্যর সাথে ছেলে মেয়েরাও মিটিমিটি হেসেছে মায়ের এই ছেলে মানুষই দেখে। সেসব কি সুখের দিন ছিল? দেখতে দেখতে দিনগুলো কেমনভাবে পার হয়ে গেল। ছেলে মেয়েরা বড় হয়ে সব চাকরি বাকরি পেল, বিয়ে থাও হয়ে গেল একে একে সবার, নাতি নাতনিরাও বড় হতে চলল। ঐশীর শ্বশুর বাড়িও এই কলকাতা শহরেই, তাই মাঝে মাঝেই ও চলে আসে ছেলেকে নিয়ে। জামাইও কখনো সখনো আসে, এরাও মাঝে মধ্যে দল বেঁধে যায়। ইন্দুলেখাও যান কখনো সখনো। শুধু সুখের সংসারের সুখের দিনগুলো আদিত্যর বেশি দিন সহ্য হয়নি। বড় ছেলে বিভোরের বিয়ের বছরখানেক পরে হঠাৎই একদিন হার্ট অ্যাটাকে চলে গেলেন আদিত্য। নাতি নাতনি, ছোট ছেলের বউ বা একমাত্র জামাই কাউকে দেখে যেতে পারেননি আদিত্য। বড় বৌমা সুপ্রিয়া স্কুলের দিদিমণি, রোজ সকালে তার স্কুল। ছোট জুহিও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টেই চাকরি করে। কাজেই ছেলেদের বিয়ের পরও রান্নাঘরে ইন্দুলেখার অধিকারে কেউ ভাগ বসায়নি। যা কিছু রান্না করার বাকি রান্না হবে সেই ডিসিশনটাও ইন্দুলেখাই নিতেন। নাতি নাতনি হলো যখন, বাপ্পা আর পম্পিকে দেখাশোনার জন্য বুলাকে রাখা হলো। ওই দুটো বাচ্চাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখে রাখত। আর ঠিকে কাজের জন্য সবিতা বহুদিন থেকেই আছে, কিন্তু সবকিছুই ইন্দুলেখার তত্ত্বাবধানেই হতো। রান্নাঘর কাউকে কোনো দিনই ছাড়তে হয়নি ইন্দুলেখাকে। চিরকাল সবকিছু একা একা করার অভ্যেস ছিল ইন্দুলেখার, করতেনও তাই। বাদ সাধল বয়সের সাথে সাথে প্রেশার, সুগার, কোলেস্টেরল শরীরে ঢুকে। ওই যে বছর দুয়েক আগে একদিন লক্ষ্মী পুজোর সময় সারাদিন উপোস করে ভোগ রান্না করার পর রান্নাঘরে অজ্ঞান হয়ে গেলেন। ব্যাস, ডাক্তার এলো, থরলি চেক আপ হলো। তারপর ডাক্তারবাবু কি যে মন্ত্র দিয়ে গেলেন ছেলেদের কানে, ব্যাস রান্নাঘরে ঢোকা, সিঁড়ি ভেঙে 3 তলায় ঠাকুর ঘরে যাওয়া সব বন্ধ হয়ে গেল ইন্দুলেখার। এই সংসারে চপলার আগমন ঘটল। রান্নাবান্না, টিফিনময় রান্নাঘর, সব কিছুর ভার এখন ওর হাতে। এখন রান্নাঘরে রান্না করা তো দূর, ইন্দুলেখা ঢুকলেই হাজারো কৈফিয়ত। কি চাই, কেন চাই, তুমি ঘরে গিয়ে বসো, আমি দিয়ে আসছি, বলে ওই চপলা। এমনকি একদিন শখ করেও কিছু রান্না করার উপায়ও নেই। ইন্দুলেখা কিছুতেই ওদের বোঝাতে পারেন না যে প্রিয়জনের জন্য রান্না করা বা তাদের খাওয়ানোর আনন্দ কম নয়। এই তো গত বছরে একদিন ঐশীকে নিয়ে 2 বউ সিনেমা দেখতে কোন মলে গেছিল। ইন্দুলেখা ভেবেছিলেন আজ সন্ধেবেলা ওদের চমকে দেবে। শখ করে রসগোল্লার পায়েস বানিয়েছিলেন। ও বাবা, সন্ধেবেলা সেই রসগোল্লার পায়েস দেখে বাড়িতে খুশির হাওয়া তো বইলই না। উপরন্তু 2 ছেলে মেয়ে বউরা রাগে ফেটে পড়ল। কেন? সারা দুপুর ধরে রান্নাঘরে দাঁড়িয়ে ইন্দুলেখা এসব করেছেন। যদি কিছু হয়ে যেত, ব্যাস সেদিন থেকে 24 ঘন্টার জন্য পাকাপাকিভাবে এ বাড়ির বাসিন্দা হয়ে গেল চপলা। কিছু হয়ে যেত, হয়নি তো, এটাই বোঝাতে পারেন না ইন্দুলেখা। শখ করেও এখন কোনো রান্না করার অধিকার নেই ইন্দুলেখার। রান্নাঘরে তার ঢোকাই বারণ, এমনকি ঠাকুর ঘরেও যাওয়া বারণ। ডাক্তার নাকি ওকে সিঁড়ি ভাঙতে না করেছেন। ইন্দুলেখা যে খুব অবুঝ তা নন, ছেলে মেয়েদের বারণের কারণও যে একেবারেই বোঝেন না তা নয়। ছেলে মেয়ে বউরা কেউ ভিলেন নয়, কেউই ইন্দুলেখার যত্নের বা দেখভালের ত্রুটি করে না। চপলা মেয়েটাও যে খুব খারাপ তাও নয়, বরং বেশ নম্র ভদ্র। রান্নাও যে খুব খারাপ করে তাও তো নয়, একটু তেল মশলা বেশি দেয় আর বড্ড তাড়াহুড়ো করে রান্নার সময়, এই যা। আসলে রান্না করার জন্য যে ধৈর্য বা সময় লাগে সেটাই নেই। আর ইন্দুলেখারও যে কিছু ইচ্ছে বা স্বাধীনতার প্রয়োজন আছে সেটাও কেউ বোঝে না। আসলে সারা জীবন ইন্দুলেখা স্বাধীনভাবে সংসারের সব কাজ করেছেন। কেউ তাকে শাসন করবে, বাধ্য করবে, এই ব্যাপারটাই কোনো দিনও পছন্দ নয় তার। মনটা সবসময় ভার হয়ে থাকে। 4 দেওয়ালের মধ্যে মাঝে মাঝে বড্ড হাঁপিয়ে ওঠেন।
তাছাড়া আগে যখন তখন দুপুরবেলা একা একাই বেরিয়ে পড়তেন গড়িয়াহাট, বালিগঞ্জ, নিউ মার্কেটে। নিজের পছন্দ মতো সংসারের জিনিসপত্র, ছেলে মেয়েদের জামা কাপড় কিনে আনতেন। মাঝে মাঝে বান্ধবীদের, ননদ, যাদের বাড়ি গিয়েও আড্ডা মেরে আসতেন। এখন তো একা বেরোনো বন্ধ, দুটো গাড়ি, দুই ছেলে নিয়ে বেরোয়। বৌমারও উবার ডেকে নেয়, কিন্তু ইন্দুলেখার একা উবারে যাওয়াও মানা। কোথাও যাবার ইচ্ছে হলে ছেলে বৌমাদের কারো সঙ্গে যেতে হবে। সত্যি বলতে এত ঝামেলার কারণে খুব জরুরি প্রয়োজন না পড়লে বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছেন ইন্দুলেখা। এখন যা যোগাযোগ সবার সাথে সব ফোনেই হয়। ইন্দুলেখার রান্নাঘরে যাওয়া বন্ধ শুনে তো ওর বান্ধবী লীলা বলেছেন, বাবা কি ভাগ্য তোর, আমার তো এই বয়সেও সংসারের সব কাজ করতে হয়। অবশ্য আরেক বন্ধু মহুয়া জানিয়েছে যে সেও ইদানিং রান্নাঘরে ঢুকতে পারে না। তবে তার কারণ ওর অসুস্থতা নয়, ওর ছেলের বিয়ে হবার পর ওর পুত্রবধূ নাকি ওকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। সে আবার আরেক অশান্তি। ইন্দুলেখা কিছুতেই কাউকে বোঝাতে পারেন না যে কেউ রান্নাঘরে যেতে না চাইলে তাকে দিয়ে জোর করে রান্না করানোটা যেমন তার পক্ষে কষ্টদায়ক, তেমনি কেউ যেতে চাইলে তাকে বাধা দিলে সেটাও তার পক্ষে সমান কষ্টদায়ক। সেটা যে শুধু রান্না তা নয়, যে কোনো কাজই মানুষকে ইচ্ছের বিরুদ্ধে দিনের পর দিন করতে হলে সেটা মানসিক নির্যাতন হয়ে যায়। মনে পড়ে ইন্দুলেখার এক মাসি শাশুড়ি ছিলেন। উনি খুব মিষ্টি খেতে ভালোবাসতেন, কিন্তু ব্লাড সুগার না থাকা সত্ত্বেও ওর মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছিল ওর ছেলে বৌমারা, কারণ মিষ্টি খাওয়া শরীরের পক্ষে নাকি ভালো নয় তাই। এমনকি চাতেও সামান্য মিষ্টি দেওয়া হতো না। উনি যা যা ভালোবাসতেন সব বন্ধ করে দিয়েছিল ওর ছেলে বৌমারা। রান্নাঘরে তো ওকে ঢুকতেই দেওয়া হতো না প্রায় 20-25 বছর। অথচ উনি একটা সময় রান্না করতে খুবই ভালোবাসতেন। ইন্দুলেখা গেলেই উনি ভয়ে ভয়ে চাপা স্বরে নিজের দুঃখের কথা বলতেন ইন্দুলেখার কাছে। তখন ইন্দুলেখাই ওকে বোঝাতেন যে এটাই আপনার পক্ষে ভালো। উনি বলতেন, এইভাবে বেঁচে থাকার মধ্যে কি ভালো আছে বলো তো বৌমা? এই বয়সে আমার আর কি ভালো হবে? ভালো লাগার কাজগুলোর মধ্যে থাকলে মানুষের মনও ভালো থাকে, বরং ইচ্ছেহীন, স্বাধীনতাহীন এই জীবন বড় যন্ত্রণাদায়ক। সত্যিই তাই। ইন্দুলেখা আজ উপলব্ধি করেন সেই সব কথা। ভালোবেসে অথবা না ভালোবেসে যেমন করেই হোক একটু একটু করে প্রিয়জনদের সব ইচ্ছে অধিকারগুলোতে বয়স হবার সাথে সাথে হস্তক্ষেপ করি আমরা। স্বাধীনতার উপর, ইচ্ছের উপর লাগাম টেনে দেওয়া হয়। বয়সের সাথে সাথে মানুষের ইচ্ছে, স্বাধীনতা, অধিকার সব হারিয়ে যায় একটু একটু করে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।